জাংকুক তের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। এই দিকে তের ছোট ভাই জোর করে রুম থেকে বের হয়ে এসে ওর বোনকে দেখল। ফর্সা শরীরে মারের ছোপ কালো দাগ। ও ভয়ে কান্না করে দিল আর জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ওম ওর বোনের মাথা জল পট্টি দিয়ে দিল। ও জানে তের জন্য কখনোই বাসায় ডাক্তার ডাকা হবে না, কারণ ওর বাবা মা মানুষরূপী পশু। হঠাৎ তেদের বাসার কলিং বেল বেজে উঠল। আয়ু বেগম মুখে এক রাশ অস্বস্তি নিয়ে গিয়ে গেটটা খুলে দিল। আর সামনে লোকটিকে দেখে সে তো পুরো অবাক। হালকা তুতলিয়ে বলে উঠল, এত বড় লোকের ছেলে আমার বাসায়? আয়ু বেগম সবসময় সুন্দরের পূজারী। সুন্দর কোনো ছেলে মানুষ দেখলে তার নিজের বয়সটাও ভুলে যায় তিনি। সারাদিন টিভি দেখার তরুণ জাংকুককে দেখে চিনে ফেলেছে এটা মিস্টার জিয়ন জাংকুক। জাংকুক ওনাকে ক্রস করে পুরো বাড়ি থেকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও থেকে খুঁজে পেল না। জাংকুক খেয়াল করলো বাড়ির পিছনে একটি ঝুপড়ির মতন ঘর আছে, আর সেখান থেকে ঘুমানোর আওয়াজ আসছে। আয়ু বেগম চোখ বড় বড় করে জাংকুকের কাণ্ড কারখানা দেখছে, আর জাংকুক আওয়াজ শুনে সেই রুমটার দিকে এগিয়ে গেল। রুমটার ভিতরে যেতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। জাংকুক গিয়ে দেখলো সারা শরীরে মারের ছোপ দাগ আর অনেক জ্বর। ঠোঁটটা কেটে যাওয়ার ফলে সেখানেও ব্যথা করছে তের। জাংকুক রুমে যেতে সেন্সলেস হয়ে গেল। জাংকুক দ্রুত ওর ড্রাইভারকে কল করে তেদের বাসার সামনে আসতে বলল। ড্রাইভার তেদের বাসার সামনে চলে আসলো। জাংকুক থেকে দেখে ওকে ধরতেও ভয় পাচ্ছে। তের এমন অবস্থা, আমি কিভাবে তোমাকে ধরবো? আমি ধরলে যদি তোমার লেগে যায়। জাংকুকের চোখে পানি চিকচিক করছে। জাংকুক কান্না জিনিসটা মোটেও পছন্দ করে না, কারণ তার এই গোছানো জীবনে কান্না করার কোনো প্রয়োজনই নেই, তাই সে কখনো কান্না করেনি। কিন্তু আজ তের অবস্থা দেখে তার ভীষণ কান্না পাচ্ছে। জাংকুকের জীবনে যে কখনো ভালোবাসা আসবে সেটা জাংকুক কখনোই কল্পনা করেনি। কাউকে ভালোবেসে তার কষ্টে জাংকুক নিজে যে কষ্ট পাবে সেটাও সে কখনো কল্পনা করেনি। জাংকুক বুঝতে পারেনি তার রাজত্ব করা জীবনে অন্য কেউ এসে খুঁটি গেড়ে রাজত্ব করবে। জাংকুক তেকে খুব ভালোবেসে ফেলেছে, তাই তার ভালোবাসার মানুষটাকে আলতোভাবে কোলে করে তুলে নিল, যাতে তে কষ্ট না পায়, ব্যথা না পায়। তেকে নিয়ে যাওয়ার সময় আয়ু বেগম বাধা দিল আর বলল, এই ছেলে, তুমি ওকে নিয়ে কই যাও? তুমি কি ওকে চিনো? নামও বলছি ওকে, কোথায় যাচ্ছ ওকে নিয়ে? এবার জাংকুক কিছু বলল না। সাইডে তাকিয়ে দেখলো চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জাংকুক তেকে সোফার উপর বসিয়ে রেখে চায়ের কাপটা নিয়ে আয়ু বেগমের দিকে ছুঁড়ে মারল, আর আয়ু বেগমের শরীরে চা গিয়ে পড়ল। ও মা গো করে চিৎকার মেরে উঠল আর ফ্যানের বাতাস দিতে লাগলো শরীরে। জাংকুক ওনাকে বলল, শুনুন, এটা তো মাত্র শুরু। ছোটবেলা থেকে আমার তের গায়ে আপনি ছোট্ট থেকে ছোট্ট যেই কয়টা আঘাত করেছেন, এক এক করে সবগুলোর প্রতিশোধ আমি নিব। আর আমি ওর হাজবেন্ড, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওর যদি আর কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা শেষ, এটা মাথায় রাখবেন। এটা বলেই জাংকুক থেকে কোলে করে নিয়ে গাড়িতে বসলো। জাংকুক থেকে নিচে বসায়নি, ওর কোলেই রেখেছে, যাতে তের কষ্ট না হয়। ওইদিকে তের ছোট ভাই গিয়েছিল প্রতিবেশীর কাছ থেকে তের জন্য ওষুধ আনতে। বাসায় এসে শুনলো ওর বোনকে একটি বড়লোক ছেলে তুলে নিয়ে গেছে। প্রতিবেশীদের কাছে এই কথা শুনে তের ভাই দৌড়ে এসে ওর মাকে জিজ্ঞাসা করলো, মা, এই মা, আপু কোথায়? আপুকে কি তুমি বিক্রি করে দিয়েছো নাকি? এবার আয়ু বেগম উঠে এসে ওর ছেলের গালে একটি ঠাস করে থাপ্পড় দিল আর বলল, মাত্র 4-এ পড়িস আর এখনই এইভাবে আমাকে ধমকাচ্ছিস? কিসের এত দরদ তোর ওই মেয়েটার প্রতি? ও কি তোর নিজের বোন লাগে? অসভ্য ছেলে একটা। আর আমি যদি ওকে বিক্রি করে দিতাম তাহলে কি এখানে বসে বসে নিজের পোড়া জায়গায় ফু দিতাম? বেয়াদব একটা, একদম বেশি দরদ দেখায়, ওর নিজের বোন মনে হয়। এতগুলো বকা শুনে আর থাপ্পড় খেয়েও তের ভাইয়ের কান্না আসেনি, কারণ ওর ছোট মাথায় এখন একটাই চিন্তা, ওর বোনকে একটি অজানা ছেলে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, ওর বোনকে নিয়ে কি করবে, এই চিন্তাই ওর মাথায় আসছে। এইদিকে আমাদের জিমিন শপিং মলে শপিং করছে। তখন জিন বেগম জিমিনকে ফোন করে বলল, জিমিন, তোর ভাইয়া তোর ভাবিকে নিয়ে আসতেছে, তুই একটু তোর ভাবির জন্য কিছু শপিং করে নিয়ে আয়। জিমিন বলল, ও মা, তাই নাকি? ঠিক আছে, আমি আসতেছি। তো জিমিন শপিং করতে লাগলো। এইদিকে আমাদের সুগাও শপিং মলে এসেছে ওর বন্ধুদের সাথে দেখা করার জন্য। সোজা অফিস থেকে আসার ফলে স্যুট পরে আর কার নিয়ে আসতে হয়েছে সুগাকে। এইদিকে জিমিনেরও শপিং শেষ, ও অনেক শপিং করেছে। ওর পিছনে ওর ড্রাইভারের হাতে সব শপিং ব্যাগ।
জিমিনের হাতেও আছে কয়েকটা। জিমিন ফোন টিপতে টিপতে সোজা আসছিল। এদিকে সুগাও ফোনে কথা বলতে বলতে হেঁটে আসছিল। দুইজনের মনোযোগ দুই দিকে থাকাতে হঠাৎ সুগার সাথে ধাক্কা খেয়ে জিমিন পড়ে গেল নিচে। সুগা তাকিয়ে দেখলো এটা আর কেউ না, সেই দিনের মেয়েটা। আর জিমিন সুগাকে কোনো পাত্তা না দিয়ে ওর ব্যাগগুলো ও তুলতে লাগলো, যেন মনে হচ্ছে সুগার সাথে ওর কখনো দেখাই হয়নি। তো এইটা সুগার অনেক ইগোতে লাগলো। সুগা জিমিনের পাশে পড়ে থাকা ফোনটার দিকে নজর গেল আর একটি বাঁকা হাসি দিয়ে ওর বুট পরা জুতা দিয়ে ফোনটির উপর একটি চাপ দিল আর পুরো ফোনের ডিসপ্লেটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। জিমিনের সামনে বসে সুগা বলল, সো কেমন লাগলো বেবি প্রতিশোধটা? জিমিন শান্ত চোখে তাকিয়ে আছে, যেন কিছুই হয়নি। ওর চোখ এখন শুধু ওর ফোনটার দিকে, যেটা ওর ভাই ওর লাস্ট বার্থডেতে কিনে দিয়েছিল। জিমিনের মন মেজাজ সবসময় খারাপ হয় না, তখনই খারাপ হয় যখন ওর মা বাবা আর ওর ভাই দেওয়া জিনিস সযত্নে রাখার পরও কেউ এসে সেটা নষ্ট করে দেয়। তো সুগা জিমিনের কোনো প্রতিক্রিয়া না দেখে সেখান থেকে উঠে ওর চাবির রিং ঘোরাতে ঘোরাতে দৌড়ে চলে গেল ওর বন্ধুদের দিকে। জিমিনও শান্তভাবে ব্যাগগুলো গুছিয়ে নিল আর ফোনটাকে নিয়ে পাশে থাকা ডাস্টবিনে ফেলতে গিয়েও ফেললো না, নিজের ব্যাগে রেখে দিল। এবার সুগা ওর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ওর গাড়ির কাছে আসতে লাগলো আর দেখলো জিমিন ওর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সুগা ভাবলো জিমিন হয়তো ওকে সরি বলবে, তাই সুগা বাঁকা একটা হাসি দিয়ে জিমিনের কাছে এগিয়ে আসতে লাগলো। সুগাকে আসতে দেখে জিমিনও বাঁকা একটা হাসি দিয়ে ওর পেছন থেকে মোটা একটা লাঠি বের করে সুগার গাড়ির উপর ঠাস ঠাস করে 3-4টা বাড়ি মারলো। এটা দেখে সুগা তো পুরো অবাক হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। জিমিন এইভাবে কয়েকটা বাড়ি মারার পর সুগার গাড়ির 12টা বেজে গেল। সুগা তো পুরো অবাক, এ মেয়ে কী করলো এটা? এবার জিমিন সুগার কাছে গিয়ে বলল, সো প্রতিশোধটা কেমন লাগলো বেবি? জিমিন কারো উদ্ধার এমনি এমনি রাখে না, সময় মতো সেটা সুদে আসলে ফিরিয়েও দেয়। সো নেক্সট টাইম আমার কাছে ঘেঁষার সময় আপনার যোগ্যতাটা মেপে নেবেন, ঠিক আছে? তারপর আমার সাথে পাঙ্গা নিতে আসবেন। এটা বলেই জিমিন মুখ ঘুরিয়ে চলে গেল সেখান থেকে। সুগার কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, রাগে মুখটা পুরো লাল হয়ে গেছে। জিমিন একবারও পিছন ঘুরে তাকায়নি, তাহলে দেখতে পারতো সুগার সেই রাগের লোকটা। সুগা ওর নিজের গাড়িতে একটি লাথি মেরে বলল, না এটা করতে পারে না, ও একটা মেয়ে হয়ে ওর এত রাগ, ওর এই রাগটাকে তো দমাতেই হবে। ও আমাকে চিনে না, নেক্সট টাইম আমি কী প্রতিশোধ নেব সেটার অপেক্ষায় থাকো। জিমিন তুমি আমাকে চেনো না, তুমি আমার গাড়িতে হাত দিয়েছ, তোমাকে তো এত সহজে ছাড়ছি না জিমিন, অপেক্ষা করো আমার। সুগা আরেকটি গাড়ি ডেকে বাসায় চলে গেল। এই দিকে জিন বেগম অপেক্ষা করছে জাংকুক কখন তেকে নিয়ে বাসায় আসবে। হঠাৎ জাংকুক চলে এলো, তেকে কোলে করে বাসায় ঢুকলো জাংকুক। তেকে দেখে জিন পুরো অবাক হয়ে গেল, এত সুন্দর ফুলের মতো একটা মেয়ে, একে এইভাবে কিভাবে মারতে পারে একটা মানুষ? খুব পিছিয়েভাবে বাজেভাবে মেরেছে তেকে। তে অজ্ঞান। জাংকুক তেকে ওর নিজের রুমে নিয়ে গেল আর বিছানায় শুয়ে দিল। এইদিকে জিন বেগম একজন ডাক্তার আর একজন নার্সকে বাসায় ডেকে এনেছে। সে নিজেও একজন ডক্টর, কিন্তু সে রিস্ক নিতে চাইছে না, কারণ তের অবস্থা খুবই বাজে। জাংকুক তার পরীর দিকে তাকিয়ে ভাবছে, এত সুন্দর একটা মানুষকে কিভাবে মানুষ মারতে পারে? এত সুন্দর একটি ফুলের গায়ে আরেকটি ফুলের আঁচড় দিতেও তো মানুষ 10 বার ভাবে। আর এগুলো ভাবতে ভাবতে জাংকুকের চোখে বারবার পানি আসছে। নিজের কান্না আটকে না রাখতে পেরে ও কান্না করে দিল। হঠাৎ জিন বেগম এসে জাংকুকের কাঁধে হাত রাখলো আর জাংকুক তাকে বলল, মা আমি জানি না আমি তোমাকে কি বলবো, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না মা, তুমি তুমি যে করেই হোক তুমি দেখে বাঁচাও মা, ওর জ্ঞান ফিরিয়ে আনো। তোমার ছেলের নিঃশ্বাস ওর ভিতরে মা, তুমি যদি তোমার ছেলেকে জীবিত দেখতে চাও তাহলে ওকে ঠিক করে দাও। আমি তোমাকে আর কি বলবো, তুমি তুমি দেখতেই পাচ্ছ তোমার ছেলে কেমন আছে, তুমি ওকে ঠিক করে দাও মা, তাড়াতাড়ি জলদি করো, ওকে ঠিক করে দাও। এর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু এই পুরো দুনিয়া ধ্বংস করে দেবো মা, আমি নিজেকেও শেষ করে দেবো, তুমি তাড়াতাড়ি করো মা, ওকে ঠিক করে দাও। জিন বেগম বলল, জাংকুক দেখ এভাবে ভেঙে পড়লে হবে না, তুই যদি ঠিক না থাকিস তাহলে তেকে কিভাবে ঠিক করব? আগে তোর সুস্থ থাকা উচিত। এবার জাংকুক নিজেকে সামলে নিল। জিন বেগমকে আবার সোফায় বসে জাংকুক বলল, তে সুস্থ হয়ে যাওয়ার পর আমি কিন্তু তেকে বিয়ে করব। আর আমার তে কিন্তু কখনো মায়ের ভালোবাসা পায়নি, ওর মা ছোটোবেলায় মারা গেছে, তুমি তো সবই জানো। তুমি কখনো আমার তেকে কষ্ট দিও না মা, আমার প্রতিদিনের সব কিছুর অভ্যাসে তে পরিণত হয়েছে, তেকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মা তুমি তোমার ছেলের অবস্থাটা দেখেছো, তুমি জানো ওকে ছাড়া তোমার ছেলে পাগল হয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না, তোমার ছেলে মরে যাবে হয়তো তেকে না পেলে। এবার তোমার হাতে সব কিছু মা, তুমি আমার তেকে কষ্ট দিও না, আমি তেকে বিয়ে করতে চাই মা। এবার জিন বেগম বলল, ঠিক আছে বাবা, আমি জানি তুই আমার কাছ থেকে যেটা আশা করেছিস আমি তার চাইতে ভালোটা করার চেষ্টা করব, তুই শান্ত থাক। তের আর জিমিনের মাঝে আমি কখনোই তফাৎ করব না,
আর তের একমাত্র পরিচয় হবে সেই জিয়ন জাঙ্কুকের বউ। আর তের বাবা মা হবে দিন বেগম ও আরেম সাহেব। আর ভুল করেও যদি তুই ওকে কখনো হার্ট করে কথা বলিস, তোকে কিন্তু এক চুল পরিমাণ ছাড়ও দিব না আমি। জাঙ্কুক পুরো নিশ্চিত ছিল ওর মায়ের উপর। ওর মায়ের কাছে জাঙ্কুক সব কিছুর ঊর্ধ্বে, তাই তেকে কখনো ওর মা কষ্ট দেবে না। জাঙ্কুক নিচে চলে গেল কিছু ব্যবস্থা করার জন্য। জিমিন বাসায় এসে শুনল ওর ভাবিকে বাসায় আনা হয়েছে। ও ব্যাগগুলো সোফায় রেখে দৌড়ে চলে গেল জাঙ্কুকের রুমে। গিয়ে দেখলো ওর মা তের ক্ষতগুলো দেখছে। তের পিঠে মোটা কালশিটে দাগ দেখে জিমিন বলল, হাই আল্লাহ, এইভাবে কেউ মারে নাকি? জিন বেগম বলল, ও তুই এসেছিস, যা তের জন্য সিম্পল একটা জামা নিয়ে আয়। এবার জিমিন আর জিন বেগম মিলে তেকে একটি জামা পরিয়ে দিল। এদিকে বাসায় লেডি ডাক্তার আর নার্সও চলে এসেছে। লেডি ডাক্তার বলল, হাই আল্লাহ, এইভাবে কে মেরেছে? এটা তো একটা পুলিশ কেস। জিন বেগম বলল, হ্যাঁ ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, আগে ওর ট্রিটমেন্ট করি চলুন, তারপর দেখা যাবে। তো তের ক্ষতগুলোতে মলম লাগিয়ে দিল। আর ডাক্তার ওকে বলল ওর পুষ্টির অভাব আছে। জিন বেগম জানে তের শরীরে কী কী ঘাটতি আছে। তারপর তেকে আর বেশি রিস্ক না নিয়ে একটি ঘুমের সুই পুশ করে দিল। তে গভীর ঘুমে চলে গেল। আর স্যালাইন চলছে তের। কাল সকাল ছাড়া তের ঘুম ভাঙবে না। জাঙ্কুক তের হাত ধরে বসে আছে। এইদিকে আরেম সাহেব সব ঘটনা শুনে জাঙ্কুকের কাছে এসে বলল, জাঙ্কুক, তোকে তো সুস্থ থাকতে হবে, আগে খাবারটা খেয়ে নে, তারপর এসে ওর কাছে বসিস। তুই যদি সুস্থ না থাকিস তাহলে ওর ঢাল হয়ে দাঁড়াবে কিভাবে? জাঙ্কুক পেছন থেকে ওর বাবার কথা শুনে বলল, বাবা তুমি এসেছো? আরেম সাহেব বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, বাবা আমি ঠিক আছি, তোমরা খেয়ে নাও। আরেম সাহেব বলল, সেটা তো আমি বুঝবো, কিন্তু তোর মা তো সেটা বুঝবে না। তুই না খেয়ে আছিস, তাই তোর মাও না খেয়ে আছে, চল খাবার খেয়ে নিবি। জাঙ্কুক বলল, বাবা আমি ঠিক আছি, মাকে বলো খেয়ে নিতে। আরেম সাহেব বলল, তুই জানিস না তোর মার কাছে তুই কি? তুই না খেলে তোর মা কখনোই খাবে না। তোর মায়ের বিষয়টা তো তোর বুঝতে হবে, তাই না? এইদিকে জিমিন বলল, বাহ বাহ, আমাকে ছাড়া এই ফ্যামিলি ড্রামা শুরু হয়ে গেছে। জিমিনের এই কথা শুনে জাঙ্কুক এত কষ্টের মাঝেও একটু হাসলো। জিমিন বলল, আমাকে ছাড়া তোমরা কীভাবে কথা বলতেছ? আরেম সাহেব বলল, এই তো এসে গেছে আমাদের ড্রামা কুইন। জিমিন রুমে এসে বলল, আমার ভাইয়া ডেয়ারিং কিং, কোনো লেদা পেদা না। আর ভাইয়া শোন, তুই হলি আমাদের জান, আর তে হলো তোর জান, তাই তে এখন থেকে আমাদেরও জান, এটা মাথায় রাখবি। এখন থেকে জিমিনের বোন তেকে এক চুল পরিমাণ কষ্ট পেতে দেবে না এই জিমিন। জিমিনের চোখ টলমল করছে আর বলল, শোন ভাইয়া, তের জীবনের সেই কালো অধ্যায়গুলো মুছে তোর ভালোবাসার রঙে তের জীবনটাকে এখন তুই রাঙিয়ে দে। তের এই মিষ্টি মায়াবী মুখ দেখে জাঙ্কুকের মতন ওর পুরো ফ্যামিলিও তের মায়ায় পড়ে গেল। আর যাই হোক, তেকে আর কখনো অবহেলার পাত্রী হতে দেবে না ওরা। তো জিমিন বলল, ভাইয়া আমাকে একটা ফোন কিনে দিবি? জাঙ্কুক জিমিনকে বলল, কেন? তোকে না লাস্ট বার্থডেতে একটা ফোন গিফট করলাম, সেটা কোথায়? জিমিন বলল, আরে সেটার কথা আর বলিস না, একটা ইতর লম্পট ইডিয়েট কুত্তা একটা ফোনটাকে ভেঙে দিয়েছে। এতক্ষণ সবার কথা পিছন থেকে শুনছিল জিন বেগম দাঁড়িয়ে। হঠাৎ জিন বেগম বলল, কি হয়েছে আমার জিমিনের? আমার জিমিন তো এইভাবে কাউকে কখনো কথা বলে না। জিমিন এবার ওর মার দিকে তাকিয়ে বলল, ওহ মা, বাদ দাও তো, এটা কোনো ইন্টারেস্টেড কথা না, ফালতু একটা। এবার আয়াম সাহেব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে 2টা ফোন অর্ডার দে, একটা তের জন্য আর একটা জিমিনের জন্য। জাঙ্কুক বলল, আচ্ছা বাবা ঠিক আছে। তো জাঙ্কুক 2টা ফোন অর্ডার করে দিল। এবার জিন বেগম সবাইকে তাড়া দিতে লাগলো ঘুমানোর জন্য। এইদিকে জাঙ্কুক তো নাচর বান্দা, ও থেকে ছাড়বে না। জিমিন বলল, দেখ ভাইয়া, আমি আছি তের কাছে, তুই যা, কিছু হলেই আই প্রমিস আমি সবার আগে তোকেই ডাক দিব। জাঙ্কুক তো নাচর বান্দা, ও তেকে ছাড়বেই না, ও তের সাথেই ঘুমাবে। তের পাশের বালিশে শুয়ে জাঙ্কুক বালিশে মুখ গুজে দিল। জিমিন বুঝতে পারছে ওর ভাই যাবে না তো যাবেই না। জিমিন বলল, তুই যাবি না তো, তাহলে তোর ফোনটা দে। জাঙ্কুক বলল, কি আমার ফোন? কখনোই না, ওখানে আইপ্যাড আছে, ওটা নিয়ে যা। জিমিন বলল, কুত্তা একটা, ঘুমা তুই এখানে, বলে জিমিন চলে গেল। জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক উঠে দরজা লাগিয়ে দিল। তেকে শুয়ে শুয়ে দেখছে জাঙ্কুক, আর মাঝে মাঝে হালকা করে একটু ছুঁয়ে দিচ্ছে। তের ঠোঁটের দিকে তাকাতেই জাঙ্কুকের রক্ত গরম হয়ে যাচ্ছে, কারণ কিভাবে ফুলে আছে ঠোঁটটা। তুমি আমার সেই অন্ধকার জগতে আলোর প্রদীপ হয়ে এসেছ, আমি এই আলোর প্রদীপটাকে কখনো নিভতে দেব না। তোমার জন্য আমার পুরো জীবনটা আলোকিত হয়ে গেছে, তোমার জন্য আমি আমার ভালোবাসা ফিরে পেয়েছি, তোমার জন্য ফার্স্ট আমার হৃদয়ে ব্যথা হয়েছে, তোমার জন্য ফার্স্ট আমি কান্না করেছি। তোমাকে কিছুতেই হারাতে পারবো না তে, তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি। তোমাকে বউ না করা অবধি আমার রাতে ঘুম হচ্ছে না। তুমি ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমার বুকের ভিতর লুকিয়ে চুপটি করে ঘুমাও,
আমি তোমাকে খুব যত্নে রাখতে চাইতে, এখানে তোমাকে কেউ আঘাত করতে পারবে না। এইদিকে সুগাদের বাসায় সুগার বাবা সুগাকে বলল, কিরে সুগা, গাড়িটা কীভাবে ভাঙলি বাবা? সুগা চুপ করে সোফায় বসে আছে। ও কি উত্তর দিবে? শুরুটা তো আজকে সুগাই করেছিল। ওই দিনের রাগের বসে আজকে এই অবস্থা। রোজ বেগম বলল, তোমার ছেলে আর বলবে না। ওকে আমি কয়বার জিজ্ঞাসা করলাম, ও কিছুই বলল না। সুগা বলল, তোমাদের দুজনে যদি প্রশ্ন করা শেষ হয় তাহলে আমাকে কিছু খেতে দিবে, আমার খিদা লাগছে। রোজ বেগম বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, যাও তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। সুগা জোরে জোরে পা ফেলে ওর রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। সুগার বাবা সুবিন সাহেব বলল, আল্লাহই ভালো জানে তোমার ছেলের কপালে কেমন মেয়ে জুটবে। এবার রোজ বেগম বলল, হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার ছেলের কপালে এমন বউ জুটবে। আমার ছেলে যদি বোম হয় তাহলে আমার বৌমা হবে বারুদ, আর আমার ছেলে যদি টেরা হয় তাকে সোজা করার জন্য আমার বৌমা হবে 10 গুণ টেরা। আমার ছেলে যদি একটা ধমক দেয় বৌমা ওকে 10টা ধমক দেবে। সুগার বাবা বলল, ও বুঝতে পারছি, এই জন্যই তোমার ছেলে এমন, যেমন মা তার তেমন ছেলে। রোজ বেগম বলল, এই তোমার বিড়বিড়িয়ে বলা কথা সবই আমি শুনতে পেয়েছি। কাল থেকে সকালে উঠে নিজের চা নিজেই বানিয়ে খাবা। আমাকে যদি বলতে আসো তাহলে খবর আছে কিন্তু। আরে আরে আমি কি করলাম এই জায়গায়, আবার রেগে গেলে কেন? এইদিকে সকালবেলা তে টিপ টিপ করে চোখ খুলে তাকালো। হালকা করে চারপাশে তাকিয়ে তে বুঝতে পারলো সে নতুন কোনো পরিবেশে এসে পড়েছে। পাশে তাকিয়ে দেখলো একটি মেয়ে ওকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে। হঠাৎ মেয়েটি চিৎকার করে বলল, স্যার! তে হকচকিয়ে উঠল। একেই তো নতুন পরিবেশ, দ্বিতীয়ত এই মেয়েটা আবার জোরে চিৎকার করে উঠল। তে ভাবছে এই মেয়েটি কাকে এভাবে স্যার বলে ডাকছে, আর তে এখানে আসলো কিভাবে? এটা ভেবেই তের মাথা ভনভন করছে, ওর মাথাটা খুব ভারী লাগছে। এদিকে জাংকুক এসে বলল, এই এত জোরে চিৎকার করিস কেন তুই? আস্তে কথা বলতে পারিস না? যা নিচে যা। জাংকুক তের কাছে গিয়ে বলল, পাখি তোমার কোথায় ব্যথা হচ্ছে? তোমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বলো কোথায় ব্যথা হচ্ছে? তে জাংকুককে এত কাছে আসতে দেখে ছিটকে দূরে গিয়ে বসলো চুপটি করে। ও জানে না এটা ও কোথায় আছে। অজানা বাড়ির অজানা একটি পুরুষ ওকে এভাবে টাচ করছে, ওর খুব ভয় লাগছে। আর তের মাথাটা খুব যন্ত্রণা করছে। তে ওর মাথা জোরে ধরে আছে। এবার জাংকুক ওর মাকে ডাক দিল, মা মা তাড়াতাড়ি আসো। তে তো পুরোই অবাক, ওর খুব ভয় হচ্ছে। এবার জিন বেগম দৌড়ে আসলো জাংকুকের চিৎকার শুনে। এসে দেখলো জাংকুক খুব উত্তেজিত হয়ে গেছে। জিন বেগম জাংকুককে ইশারায় শান্ত হতে বলল, কিন্তু জাংকুক শান্ত হতে পারছে না। জাংকুক বলল, মা তুমি একটু দেখো তো, ওর মনে হয় মাথা যন্ত্রণা করছে, একটু প্লিজ তাড়াতাড়ি দেখো না ওকে, ওর কী হয়েছে একটু দেখো। এবার জিন বেগম ওনার হাজব্যান্ডকে ডাক দিল। আরিম সাহেব এখনই অফিসের জন্য বের হচ্ছিল, কিন্তু জিন বেগমের ডাক শুনে সে উপরে চলে আসলো জাংকুকের রুমে। এসে দেখলো এই অবস্থা। জিন বেগম বলল, জাংকুককে নিচে নিয়ে যাও, ওর এই অবস্থা দেখে তে খুব ভয় পাচ্ছে। এবার আরিম সাহেব জাংকুককে অনেক বুঝিয়ে নিচে নিয়ে গেল। জিন বেগম তের কাছে গিয়ে বসলো। তে ওনাকে ওর কাছে বসতে দেখে একটু দূরে সরে বসলো। এবার জিন বেগম বলল, হাই কিউট বেবি গার্ল, কী অবস্থা তোমার এখন? তে চুপ করে বসে আছে। তে ভাবছে ইনি কে, আর ওর সাথে এইভাবে কেন কথা বলছে। এবার জিন বেগম থেকে ওর বুকে জড়িয়ে নিল। কোনো কথা নেই বার্তা নেই, হঠাৎ এইভাবে বুকে জড়িয়ে নেওয়াতে তে অবাক হলো, কিন্তু একটু শান্তি অনুভব করছে, কারণ বিগত এতগুলো বছর ধরে ওকে এইভাবে আদর করে কেউ জড়িয়ে ধরেনি।